লাগবে ছিল না কিন্তু এটা ওরা যখন আসবে তখন এটা কিভাবে ই করবে শেয়ার মানে এটা তো আছেই ম্যাডাম কেন স্ক্রিনটা পুরো আসতেছে না এই যে এখানে আসছে ভিডিও বানাচ্ছি আচ্ছা ঠিক আছে তুমি এখন অ্যাডমিট করো নো আসছে পারে আমি আসলে ল্যাপটপ থেকে করি নাই তো এটা এদেরকে এখন কিভাবে ইয়ে করবে ওরা তো অফ হচ্ছে না না তার মানে তো কোথায় গেছে কিভাবে ইয়ে করবে কথা বলেন ম্যাডাম শুনে রূপকের সাথে কথা বলতে ইসলাম রূপক আছে একটু আমার রুমে আসতে হবে হ্যাঁ একটু একটু 2 মিনিটের জন্য একটু আসুন হ্যাঁ আচ্ছা কথা আচ্ছা এখন কি তুমি ইয়ে দিয়ে দিছো কথা শোনা যাচ্ছে কথা না শুনলে ভালো হতো অ্যাডমিট অল দিবা অ্যাডমিট অল ঠিক আছে আমি শুরু করি স্লাইডে দেখো হ্যালো হ্যালো ম্যাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শুনতে পাওয়া যাচ্ছে তো জি ম্যাম শোনাচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে স্লাইড দেখা যাচ্ছে জি ম্যাম স্লাইড দেখা যাচ্ছে হার্পিস ভাইরাস ঠিক আছে শুরু করি তাহলে হ্যাঁ আমরা তো ক্লাসিফিকেশন পড়েছি ভাইরাসের তাই না আচ্ছা একটু ওয়েট করো একটু আচ্ছা এখানে অ্যাডমিট এটা অপশনটা দেখি কেমন অ্যাডমিট স্টুডেন্ট ঢোকার পরে আমি অ্যাডমিট করব এটা করা লাগবে না হ্যাঁ না এটা অটো হয়ে যাবে এটা না সফটওয়্যার দিয়ে ঢুকবে আচ্ছা এটা এনাম করা আছে কেন করা থাকে না এখন ঢুকবে আর কিছু করার দরকার লাগবে না আপনি কি জুম পার্সোনাল জুম দিয়ে নিচ্ছেন হ্যাঁ আপনি তো ওখান থেকে নিতে পারতেন পার্সোনাল জুম না জুম না না পার্সোনাল ঠিক আছে অটো হয়ে যাবে না ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে ইয়ে হলে তোমাকে ডাকবো তুমি বাইরে থাকো আচ্ছা আমরা তো ক্লাসিফিকেশন পড়েছি তাই না ম্যাম হ্যাঁ বলো ম্যাম ম্যাম হার্পিস ভাইরাস তো ম্যাম সঞ্জয় স্যার শুরু করেছে ম্যাম তাই না জি ম্যাম আচ্ছা তাহলে আমি আরেকটা শুরু করি হ্যাঁ হার্পিস ভাইরাস যদি স্যার শুরু করি আপনি কি টাইপের ভাইরাস এটা বলতে পারবে তোমরা হ্যাঁ ম্যাম ডিএনএ ভাইরাস দেখো the characteristics ক্যারেক্টারিস্টিক্স বলে এটা হ্যাঁ ঠিক আছে ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কি আমরা অনেকগুলি পড়ালাম না ক্রনিক ইনফেকশন ক্রনিক পারসিস্টেন্ট ইনফেকশন লেটেন্ট ইনফেকশনটা কোন গ্রুপে পড়ছে লেটেন্ট ইনফেকশন এটাই আমি জানতে চাচ্ছি আচ্ছা যাই হোক স্যার যখন শুরু করেছে আমি তাহলে আরেকটা পড়াচ্ছি অর্থোমিক্সো ভাইরাস হ্যাঁ
আমরা যেটা পড়েছি না যে আরএনএ ভাইরাসের মধ্যে একটু পরপরই চলে যাচ্ছে, কেন বুঝতেছে না। অর্থোমিক্সো ভাইরাস, সেটার মধ্যে আমরা মানে এগুলি সবই আরএনএ ভাইরাস। অর্থোমিক্সো মানে এটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। হ্যাঁ, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। স্লাইড দেখা যাচ্ছে তো, তাই না? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, মিক্সো ভাইরাস মানে হচ্ছে ওরা হচ্ছে মিউসিনের প্রতি এফিনিটি আছে, সেই জন্য এদেরকে বলা হচ্ছে মিক্সো ভাইরাস। তাহলে অর্থোমিক্সো ভাইরাস এবং প্যারামিক্সো ভাইরাস। অর্থোমিক্সো ভাইরাসের এক্সাম্পল হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, আর প্যারামিক্সো ভাইরাসের এক্সাম্পল হচ্ছে নামের সাথে মিল আছে, প্যারা ইনফ্লুয়েঞ্জা, মিজলস, মামস। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম, অনেকজন ওয়েটিং আছে ম্যাম, একটু অ্যাডমিট অল দিতে হবে। ওরা তো বলে যে অটো নাকি ঢুকে যাবে। ম্যাম ঢোকা যাচ্ছে না ম্যাম, অনেকে ওয়েটিং এ আছে। তো ওরা তো এখনই দেখে গেল, এটা আসলে ওয়েটিং এর এটা জিনিসটা কেন জানি ইয়ে হচ্ছে না, ম্যাম ফেল। বলা হয় অটো, কিন্তু ম্যাম হয় না, এটা অ্যাডমিট করতে হয় ম্যাম। আবার সে admit-এ যেতে হচ্ছে। হয়েছে? জি ম্যাম, হয়েছে ম্যাম। জি ম্যাম, হচ্ছে এখন। এভাবে যেতে গেলে আসলে একটু প্রবলেমে পড়ে যাচ্ছে। জি ম্যাম। আচ্ছা, তাহলে অর্থোমিক্সো ভাইরাস যারা আছে তারা হচ্ছে তোমার মিক্সো জিজ্ঞাসা করবে, মিক্সো মানে কি স্পেশাল এফিনিটি টু মিউসিন, সেজন্য এদেরকে মিক্সো বলা হচ্ছে। তাহলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হচ্ছে তার এক্সাম্পল। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আমাদেরকে এখন অনেক বেশি জানতে হবে, যেগুলো আমাদের করোনা যেগুলো আছে মোরলে সেগুলির ফিচার একই রকম। কেন? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং করোনা ভাইরাস, তারপরে সার্চ, কোভিড, এগুলি সবগুলি একই গ্রুপের মধ্যে। কারণ ওরা এত বেশি ডেঞ্জারাস। কেন ডেঞ্জারাস? কারণ হচ্ছে ওদের টাইম টু টাইম ওদের অ্যান্টিজেনিসিটি চেঞ্জ হচ্ছে, অ্যান্টিজেনিক্যালি স্ট্যাবল না। মানে আজকে একটা যদি অ্যান্টিজেনিসিটি শো করে, কিছুদিন পরে দেখা যায় অন্য একটা আসছে। যেহেতু করোনা এখন খুব বেশি, তোমরা এর মধ্যে এগুলি জেনে গিয়েছো কি হয়। তাহলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হচ্ছে থ্রি ইমিউনোলজিক্যালি টাইপ অফ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসেস। তিনটে গ্রুপে ভাগ করা হয়েছে, এ, বি অ্যান্ড সি। অ্যান্টিজেনিক চেঞ্জেস কন্টিনিউয়াসলি অকার উইদিন দ্য টাইপ এ। তাহলে টাইপ এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে অ্যান্টিজেনিক্যালি শিফট এবং ড্রিফট অনেক বেশি হয়, চেঞ্জটা অনেক বেশি হয় গ্রুপ এর মধ্যে, আর লেসার ডিগ্রি ইন দ্য টাইপ বি অ্যান্ড সি। সিটা একদমই অ্যান্টিজেনিক্যালি স্ট্যাবল। তাহলে তাহলে এটা দেখো, তাহলে কি হচ্ছে, তাহলে তিনটা গ্রুপ খুব ইম্পর্টেন্ট কিন্তু, এ, বি অ্যান্ড সি। এটা হচ্ছে কন্টিনিউয়াসলি খুব শিফট যেটা হয় সেটা হচ্ছে গ্রুপ এ, and to lesser degree in that group B, and type C is antigenically stable. Now the properties মানে আমার এটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস। জেনোমটা জিজ্ঞাসা করবে যে কোনো ভাইরাসে, এটা আমি বারবারই বলছি, এটা আরএনএ ভাইরাস হলে একটা সেগমেন্ট আছে, 8টা সেগমেন্ট, যে কারণে ওরা অ্যান্টিজেনিক্যালি খুব বেশি চেঞ্জ হয়। ভাইরাসের শেপটা হচ্ছে স্ফেরিক্যাল, নিউক্লিও ক্যাপসিডটা হচ্ছে হেলিক্যাল। একটু মনে রাখলেই হবে আর এনভেলাপ ভাইরাস। তাহলে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা একটা এনভেলাপ ভাইরাস। আরএনএ আর জেনোমটা হচ্ছে সেগমেন্টের জেনোম। এটা হচ্ছে 8 সেগমেন্ট। হ্যাঁ, 8 সেগমেন্ট এটা। তাহলে এনভেলাপ যে ভাইরাসটা আছে, এটা তার আগে একটু ছবিটা আমরা একটু দেখি। এটা একটা ভাইরাস, তার এনভেলাপ আছে। ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম আপনি যখন প্রপার্টিজ পড়ালেন ম্যাম, এটা স্লাইড চেঞ্জ হয় নাই এখনো, ফার্স্ট স্লাইডে। কেন এরকম হচ্ছে আর ভালো লাগছে না? এখন এখন চেঞ্জ হয়েছে? হ্যাঁ না ম্যাম, চেঞ্জ হয় নাই ম্যাম। এখন দেখা যাচ্ছে? না ম্যাম, এখনো আগেরটা ম্যাম। আগেরটা? জি ম্যাম। এখানে কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না। এখন দেখা যাচ্ছে? না ম্যাম, সেম এখনো আগের স্লাইড ম্যাম। তাই নাকি? কোথায় ম্যাম problem আপনি হচ্ছে? আরমান ভাই বা কাউকে ডাকেন ম্যাম, মেবি কোনো প্রবলেম হচ্ছে ম্যাম।
প্রবলেম হওয়ার তো কথাই না, কি বুঝতেছি না। কি পড়াবো আর একদম এই আরমান, একটু স্লাইড তো বলে দেখতেছে না, কি যে একটা অবস্থা। স্লাইড চেঞ্জ হচ্ছে যে ওটা বলে দেখতেছে না, তো আর পারতেছে না। এটুকু পর্যন্ত দেখা যাচ্ছে, এরপরে আর দেখতে পাচ্ছি না। কেমন করে পড়াবো তোমার মাথায় আসতেছে না। বিপুলকে একটু দেখো তো। এখনো দেখা যাচ্ছে না, না? না না, ম্যাম, ওদেরকে এখনো বল। সেম আগেরটা। উফ, এখানে চেঞ্জ হচ্ছে, ওখানে হচ্ছে না। আচ্ছা, দেখি আমি কি করতেছি। জি ম্যাম। স্লাইড দেখা যাচ্ছে না, এইটুকু পর্যন্ত দেখা যাচ্ছে, এরপরে আর হ্যাঁ স্ক্রিন শেয়ার করে আর কি করবো, যখন পড়াবো আর বুঝতে পারছি না। দৃশ্যটা আছে কোনটা দিতে যাচ্ছেন মানে? যেটা। পরেরটাই দেখা যাচ্ছে না, এটুকু দেখা যাচ্ছে। ম্যাম, স্ক্রিন শেয়ারটা অফ করে আবার নতুন করে ট্রাই করলে এখন মেবি দেখা চেঞ্জ যাচ্ছে, হতে পারে। এখন দেখা যাচ্ছে। না ম্যাম, এখনো দেখেন, আগেরটা। স্ক্রিন শেয়ারটা অফ করে দিব। ম্যাম, অফ করে আবার ফাইলটা ওপেন করে কি তখন করতে করতে ট্রাই জয়িতা করুন। পড়াবো কখন? আবার জি ফাইলে ম্যাম। যাব। এখন দেখা যাচ্ছে? কিচ্ছু দেখা যাচ্ছে। জি ম্যাম, দেখা যাচ্ছে। এখন একটা চেঞ্জ হয়েছে, এনভেলপ নামে একটা স্লাইড আসছে। এনভেলপ আসছে। জি ম্যাম, এনভেলপ নামে একটা স্লাইড আসছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো প্রপার্টিস এর পরে এনভেলপ। প্রবলেম হলো, ঠিক ম্যাম, আছে। প্রপার্টিসটা ম্যাম আমরা দেখি নাই ম্যাম স্লাইডটা। তাই এখন দেখা যাচ্ছে। জি ম্যাম, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, প্রপার্টিস তাহলে দেখো, ভিরিয়নটা, ভিরিয়ন মানে কি কমপ্লিট ভাইরাল যে স্ট্রাকচারটা সেটাকে ভিরিয়ন বলছি। শেপটা স্ফেরিক্যাল, নিউক্লিও ক্যাপসিড, আমরা বলেছি আগেই বলেছি নিউক্লিও ক্যাপসিডের ডিফারেন্ট শেপ আছে। হ্যাঁ, তার মধ্যে এটা হচ্ছে হেলিক্যাল। আর জেনোমটা হচ্ছে আরএনএ, এটা খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ এভরিথিং ভাইবার জন্য। আর সেগমেন্ট, 8টা পিস থাকে আরএনএ এর মধ্যে। আর এটা একটা এনভেলাপ ভাইরাস, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে জি ম্যাম, দেখা যাচ্ছে চেঞ্জ হচ্ছে। এনভেলাপ, ঠিক আছে। এনভেলাপটা তাহলে, এনভেলাপের আগে আমি একটু ছবি দেখাই, দেখা যাচ্ছে ছবিটা। জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখো এটা একটা ভাইরাস, একটু মানে একটু কমপ্লিকেটেড ছবি, ইজি ছবিও আছে। এটা একটা এনভেলাপ, এনভেলাপের বাইরে যেটা আছে একটা হচ্ছে তার এন্টিজেনিক স্ট্রাকচার, সেটা হচ্ছে হিম এগ্লুটিনিন, আর এটা হচ্ছে নিউরামিনিডেস। হ্যাঁ, তাহলে এই স্ট্রাকচারটা আমরা দেখাচ্ছি। এনভেলাপের মধ্যে দুটো অ্যান্টিজেনিক স্ট্রাকচার, একটা হচ্ছে হিম এগ্লুটিনিন আর একটা হচ্ছে নিউরামিনিডেস।
তাহলে envelope contain viral হিম এগ্লুটিনিন আর নিউরামিনিডেজ দুটোই প্রোটিন জেনেটিক রিঅ্যাসর্টমেন্ট কমন এবং মেম্বার অফ দ্য সেম জেনাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কজ ওয়ার্ল্ড ওয়াইড এপিডেমিক। এগুলো একটু কঠিন মনে হচ্ছে, আমি আরো একটু সোজা করে পরে বলবো। তাহলে এনভেলপের মধ্যে কি থাকে, দুটো এন্টিজেনিক স্ট্রাকচার, একটা হচ্ছে হিম এগ্লুটিনিন আর একটা হচ্ছে নিউরামিনিডেজ, দুটোই প্রোটিন। এন্টিজেনিক্যালি যেটা খুব বেশি চেঞ্জ হয় সেটা হচ্ছে হিম এগ্লুটিনিন। তাহলে দুটো দুরকম কাজ, একটা হিম এগ্লুটিনিনের কাজ হচ্ছে ইট বাইন্ড টু দ্য স্পেসিফিক টার্গেট, আর নিউরামিনিডেজ হচ্ছে ভাইরাসের যে রিপ্লিকেশন, টার্গেটের সাথে অ্যাটাচ হয়ে ভিতরে ঢোকার পরে যে রিপ্লিকেশন হবে, আফটার রিপ্লিকেশন ভাইরাস যখন বেরিয়ে আসবে, তখন প্রোজেনি ভাইরাসগুলি যখন বেরিয়ে আসবে তখন যে প্রোটিনটা ভাইরাসকে রিলিজ হতে হেল্প করে ফ্রম দ্য হোস্ট সেল সেটা হচ্ছে নিউরামিনিডেজ। এই দুটোই এনজাইম এবং দুটোই প্রোটিন, দুটোই অ্যান্টিজেনিক্যালি। হিম এগ্লুটিনিনটা হচ্ছে অ্যান্টিজেনিক্যালি আনস্টেবল, খুব বেশি চেঞ্জ হয় সেটা। তাহলে আমরা কি বললাম, দুটো জিনিস বললাম, একটা হচ্ছে এনভেলপের মধ্যে দুটো অ্যান্টিজেনিক স্ট্রাকচার, একটা হচ্ছে হিম এগ্লুটিনিন আর একটা নিউরামিনিডেজ। জিজ্ঞাসা করবে কোনটার কি কাজ। হিম এগ্লুটিনিনের কাজ হচ্ছে অ্যাটাচমেন্ট টু দ্য স্পেসিফিক টার্গেট, আর নিউরামিনিডেজের কাজ হচ্ছে রিলিজ অফ দ্য ভাইরাস আফটার রিপ্লিকেশন ফ্রম দ্য হোস্ট সেল। তাহলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কজ ওয়াইল্ড ওয়ার্ল্ড এপিডেমিক ফর্মে ইনফ্লুয়েঞ্জা কেন আসতেছে, কারণ তার জেনেটিক সেগমেন্ট, 8টা সেগমেন্ট থাকে, অ্যান্ড তার যে এনভেলপের মধ্যে অ্যান্টিজেনিক স্ট্রাকচার আছে তাহলে কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে। সেজন্য টাইম টু টাইম দেখা যাচ্ছে 2-3 বছর অথবা 5 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স অথবা 10 ইয়ার্স পরে নতুন নতুন স্ট্রাকচার নিয়ে এই সমস্ত ইনফ্লুয়েঞ্জা ভাইরাসগুলি ডেভেলপ করছে। তার মধ্যে অলরেডি তোমরা জানো ব্লাড ফ্লু, এটা কিন্তু একটা ইনফ্লুয়েঞ্জা, সোয়াইন ইনফ্লুয়েঞ্জা, এগুলি নতুন স্ট্রেন। হিম এগ্লুটিনিনে একটা পোর্শন নিয়ে আসছে, নিউরামিনিডেজের একটা সাবটাইপ নিয়ে আসতেছে, সেজন্য এগুলি নতুন জেনেটিক স্ট্রাকচার তৈরি করছে, সেজন্য এগুলি এত ডেঞ্জারাস। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে হিম এগ্লুটিনিনের মধ্যে 50 সাবটাইপ আছে হিম এগ্লুটিনিন, তাহলে 9 সাবটাইপ অফ নিউরামিনিডেজ। সেই জন্য এই যে 15 সাবটাইপ আছে, এরা যদি মনে করো সাপোজ H1 আর যদি N এর থেকে একটা N1, তাহলে এটা একটা ডিফারেন্ট একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হিসেবে এপিডেমিক ফর্মে হয়তো আসবে। আর এটা দেখা যাচ্ছে ইনফ্লুয়েঞ্জা 2 অথবা N19, এটা নিয়ে আরেকটা। তাহলে দেখা যায় যে ডিফারেন্ট কম্বিনেশন যে এদের মধ্যে হচ্ছে, তখনই এপিডেমিক ফর্মে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে নতুন ভাবে। তাহলে 15 subtype of heme agglutinin and 9 subtype of neuraminidase in many different combination have been recovered from bird, animal or human. 4 heme agglutinin A, তার মধ্যে হচ্ছে 1, 2 and 3 and 5, and neuraminidase এর মধ্যে 1, 2, 3 subtype have been recovered from human. তাহলে হিমের মধ্যে যে সাবটাইপ গুলি রিকভার করা হয়েছে তার মধ্যে হিম এগ্লুটিনিনের মধ্যে হচ্ছে 1, 2, 3 and 5, এগুলো কম্বিনেশন ফর্মে আছে, এবং নিউরামিনিডেজের মধ্যে 1, 2 এবং 9। এগুলো হিউম্যানের মধ্যে, বার্ডের মধ্যে একরকম, এগুলো আমরা দেখবো কোনটা কিভাবে আসতেছে। তাহলে এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। হিম এগ্লুটিনিন প্রোটিন বাইন্ড ভাইরাস পার্টিকেল টু দ্য সাসেপ্টেবল সেল। হ্যাঁ না ম্যাম, কিছু না ম্যাম। হ্যাঁ, তাহলে পার্টিকেল 2, তাহলে বললাম যে স্পেসিফিক টার্গেটের সাথে অ্যাটাচ হবে, and it is the major antigen against neutralizing antibody are directed। যেহেতু এটা অ্যান্টিজেনিক, স্পেসিফিক টার্গেটের সাথে বাইন্ড করবে এবং এটার এগনেস্টে যে অ্যান্টিবডি তৈরি হবে সেটাকে আমরা বলছি নিউট্রালাইজিং অ্যান্টিবডি। Variability in heme agglutinin is primarily responsible for evolution of the new strain and subsequent influenza epidemic. তাহলে হিম এগ্লুটিনিন যেহেতু ডিফারেন্ট কম্বিনেশনে আসবে নিউরামিনিডেজ শুধু, তাহলে নতুন স্ট্রেন তৈরি হবে এবং ইনফ্লুয়েঞ্জা তখন এপিডেমিক ফর্মে আসবে। নিউরামিনিডেজের কাজটা কি? Neuraminidase function at the end of virus replication cycle.
It facilitated release virus particle from infected cell surface during the budding process. তার মানে envelope ভাইরাস আমরা কি জানি যে সব envelope ভাইরাসগুলি বার্ডিং প্রসেসে বেরিয়ে আসবে। বার্ডিং মানে তার হোস্ট সেলের কিছু পোরশন নিয়ে আসবে যেটা হচ্ছে লিপিড। তাহলে সেটাকে হেল্প করার জন্য যে আরেকটা অ্যান্টিজেনিক স্ট্রাকচার আছে এনজাইম, সেটা হচ্ছে নিউরামিনিডেজ। তাহলে একটা হচ্ছে এন্ট্রিতে হেল্প করবে, আরেকটা রিলিজে হেল্প করবে। দুটো টার্ম আমাদের ইউজ করতে হয়, একটা হচ্ছে অ্যান্টিজেনিক শিফট এবং অ্যান্টিজেনিক ড্রিফট। এখান থেকে ওটা পরে যাব। তাহলে অ্যান্টিজেনিক শিফট এবং অ্যান্টিজেনিক ড্রিফট এই দুটো কথা কিন্তু ইনফ্লুয়েঞ্জার বেলায় খুব ইম্পর্টেন্ট। অ্যান্টিজেনিক শিফট মানে মেজর অ্যান্টিজেনিক চেঞ্জেস in hemagglutinin and neuraminidine result in the appearance of the new subtype. যেটা আমি তোমাদেরকে আগেই বলেছি, যতগুলি টাইপ আছে তাদের মধ্যে যে কম্বিনেশন ফর্মই হবে সেটা হচ্ছে অ্যান্টিজেনিক শিফট। Reflect the drastic changes in the sequence of viral surface protein. The mechanism of shift is genetic reassignment between human and avian influenza virus. তার মানে অ্যানিমেলের মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে, হিউম্যানের মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে। প্রথমে আমরা শুধু এটা বুঝি হোয়াট ডু ইউ মিন বাই অ্যান্টিজেনিক শিফট। তাহলে অ্যান্টিজেনিক শিফটের আরেকটা ইজি প্রসিডিং, আরেকটা ইজি ভাবে আমরা যদি বলতে চাই, অ্যান্টিজেনিক শিফট মানে জেনেটিক রিঅ্যাসর্টমেন্ট। জেনেটিক রিঅ্যাসর্টমেন্ট বলতে আমরা কি বুঝি সেটা আরেকটু পরে বলছি। তাহলে মেজর অ্যান্টিজেনিক চেঞ্জেস ইন হিমএগ্লুটিনিন এন্ড নিউরামিনিডেজ রেজাল্ট ইন দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য নিউ সাবটাইপ। তাহলে এই দুটোর মধ্যে যে কম্বিনেশন, নতুন ফর্মগুলি অথবা নতুন সাবটাইপ যেগুলি তৈরি হচ্ছে সেগুলি হচ্ছে অ্যান্টিজেনিক শিফট। এটার কারণে হচ্ছে reflect the drastic changes in the sequence of virus surface protein. অ্যান্টিজেনিক শিফটকে আবার বলা হচ্ছে জেনেটিক রিঅ্যাসর্টমেন্ট। এখন আমার কোশ্চেন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই জেনেটিক রিঅ্যাসর্টমেন্ট। এটা আমরা একটু দেখি। জেনেটিক রিঅ্যাসর্টমেন্ট মানে হচ্ছে মেজর চেঞ্জেস বেসড অন দ্য রিঅ্যাসর্টমেন্ট অফ সেগমেন্ট অফ দ্য জিনোমিক RNA. When the cell is co-infected by two different viruses, mixture of parental gene segment may be assembled in the progeny virus. আগে ছবিটা দেখি আমরা, তারপরে তাহলে দেখো হিউম্যানের মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে, অ্যানিমেলের মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে। যখন কোনো একটা সেলের মধ্যে, একটা হিউম্যানের লাং সেল সাপোজ দুটো ভাইরাসের ইনফেকশন হলো, একটা হচ্ছে হিউম্যান ইনফ্লুয়েঞ্জা আর একটা হচ্ছে চিকেন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তাহলে যেহেতু তাদের সেগমেন্টগুলি RNAটা সেগমেন্টাল, তাহলে ওদের মধ্যে কিছু চেঞ্জ হবে ভিতরে, এবং তার যে হিমএগ্লুটিনিন এবং চিকেন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের যে হিমএগ্লুটিনিন দুটোই চেঞ্জ হবে, ওর কিছু পোর্শন ও নিবে। তাহলে এটা হচ্ছে প্রথমে যে এন্ট্রি করেছে যে সেটা প্রাইমারি ইনফেকশন, আর এটা যে প্রোজেনি ভাইরাসটা যে বের হবে সেটা হচ্ছে নিউ স্ট্রেন। এটা একদম দুটোর মধ্যে ডিফারেন্ট, ওরও কিছু পোর্শন নিয়েছে, ওরও কিছু পোর্শন নিয়ে নিউ স্ট্রেন অফ দ্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এটাকে বলা হচ্ছে জেনেটিক রিঅ্যাসর্টমেন্ট। এটার জন্যই কিন্তু তোমাকে কি হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এপিডেমিক ফর্মে হচ্ছে। তাহলে অ্যান্টিজেনিক শিফট মানে তোমার মেজর চেঞ্জেস যেটা হচ্ছে সেটাকে আমরা বলছি অ্যান্টিজেনিক শিফট। অ্যান্টিজেনিক শিফটটা অ্যাকচুয়ালি আসলে হচ্ছে জেনেটিক রিঅ্যাসর্টমেন্ট। জেনেটিক হোয়াট ডু ইউ মিন বাই জেনেটিক রিঅ্যাসর্টমেন্ট? জেনেটিক রিঅ্যাসর্টমেন্ট মানে তোমাকে ইজি করে বলতে হবে হিউম্যানের মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে, অ্যানিমেলের মধ্যেও ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। যখন বোথ দিস ভাইরাস ইনফেক্ট দ্য লাং সেল, একটা হিউম্যানের লাং সেলের মধ্যে যখন ইনফেক্ট করলো তখন তাদের মধ্যে রিঅ্যাসর্টমেন্ট হবে, মানে কিছু যে চেঞ্জ হবে, এর কিছু পোর্শন নিবে, ওর কিছু পোর্শন নিয়ে যে একটা নতুন স্ট্রেন তৈরি হবে, এটাকে বলা হচ্ছে জেনেটিক রিঅ্যাসর্টমেন্ট। এবং এটার জন্য এটা কি ইম্পর্টেন্ট, এটার জন্যই কিন্তু এপিডেমিক ফর্ম ইনফ্লুয়েঞ্জা হচ্ছে। এবং এটার কারণেই আমরা ভ্যাকসিন, ওটার এগনেস্টে ভ্যাকসিন আছে, বাট আমাদের
2-3 বছর পর পরই একটা রিফর্মুলেট করতে হয়, কারণ হচ্ছে তোমার এখন একটা স্ট্রেন তৈরি হচ্ছে H1N1 দিয়ে, সেটার এগেইনস্টে আমি ভ্যাকসিন তৈরি করেছি, ওটা কাজ করলো, দেখা গেল যে আফটার 3 ইয়ার্স আবার H5N1 দিয়ে আরেকটা স্ট্রেন তৈরি হলো, তখন এটার এগেইনস্টে এটা কাজ করবে না। সেই জন্য ভ্যাকসিন প্রিপারেশনও ডিফিকাল্ট, রিফর্মুলেট করতে হচ্ছে, এবং এটার কারণে এপিডেমিক ফর্মে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট ডু মিন বাই জেনেটিক রিঅ্যাসর্টমেন্ট। শর্ট নোট থাকে, পরীক্ষা জিজ্ঞাসা করা হয়, শর্ট নোট থাকলে কেউ যদি এই ছবিটা শুধু দেখো তাহলে তোমার কিন্তু আর পড়তে হবে। ঠিক আছে, ঠিক আছে। আমি আবার বলছি, অ্যান্টিজেনিক শিফট মানে মেজর চেঞ্জেস অফ দ্য হিমোগ্লুটিনিক ডিউ টু দ্য, কেন মেজর চেঞ্জেস অফ দ্য, আরেকটু লাইনটা আবার একটু দেখি, মেজর চেঞ্জেস in hemagglutinin or neuraminidase result in the appearance of the new subtype. এটা বুঝতে পেরেছো কতগুলি, ওটা 15 আর এটা হচ্ছে 9 সাবটাইপ, যেগুলির সাথে যেগুলি কম্বিনেশন হবে তখন নতুন নতুন সাবটাইপ তৈরি হবে। এটার কারণে কি হচ্ছে, অ্যান্টিজেনিক শিফট মানে হচ্ছে জেনেটিক রিঅ্যাসর্টমেন্ট। জেনেটিক, আমার পরীক্ষা যেভাবে জিজ্ঞাসা করা হবে আমি এইভাবেই বলছি, জেনেটিক রিঅ্যাসর্টমেন্ট মানে হচ্ছে কি, genetic reassortment মানে হচ্ছে major changes based on the reassortment of segment of the genomic RNA and envelope বলতে পারো, when the cell is co-infected by two different virus বলতে আমরা কি বোঝাচ্ছি, একটা হিউম্যান অরিজিন আর একটা হচ্ছে অ্যানিমাল অরিজিন, mixture of the parental gene sequence may be assembled in the progeny virus. তাহলে যেটা মাদার সেল, সেখান থেকে প্রোজেনি ভাইরাসের মধ্যে কিছু চেঞ্জ যেটা হবে সেটাকে আমরা বলছি জেনেটিক রিঅ্যাসর্টমেন্ট। তাহলে ছবিটা আমরা দেখছি, হিউম্যান ইনফ্লুয়েঞ্জা একটা স্ট্রাকচার অফ দ্য হিমোগ্লুটিনিন 8 সেগমেন্ট, চিকেন ইনফ্লুয়েঞ্জা এটা ব্ল্যাক করে দেওয়া হয়েছে। যখন প্রোজেনি অথবা নিউ স্ট্রেন অফ দ্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, তখন তাদের কিছু জেনেমের মধ্যে কিছু ব্ল্যাক এবং রেড উঠছে, এনভেলপের মধ্যে কিছু ব্ল্যাক এবং রেড হচ্ছে, তার মানে একটা নতুন স্ট্রেন তৈরি হয়েছে। এটার কারণে আমাদের কি হচ্ছে, এটার ইম্পর্টেন্স কি, তাহলে এপিডেমিক ফর্ম ইনফ্লুয়েঞ্জা হচ্ছে এবং ভ্যাকসিনটা প্রিপেয়ার করা ডিফিকাল্ট হচ্ছে। ভ্যাকসিন আমরা তৈরি করছি বাট রিফর্মুলেট করতে হচ্ছে আফটার 2 or 3 ইয়ার্স পর পর। ঠিক আছে, তাহলে দেখো এটা, দিস মে রেজাল্ট ইন সাডেন চেঞ্জেস ইন ভাইরাল সারফেস অ্যান্টিজেন। তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে, কি বলো, পড়াতে তো পারতেছি, সময় আসলে এমনি চলে যাচ্ছে। Sudden change in virus surface antigen causes epidemiological feature of influenza and significant problem for vaccine development. তাহলে এটা হচ্ছে তার ইম্পর্টেন্স, এপিডেমিক ফর্ম ইনফ্লুয়েঞ্জা হবে and significant problem for vaccine development. তখন জিজ্ঞাসা করবে এটার এগেইনস্টে ভ্যাকসিন আছে বাট রিফর্মুলেট ফর এভরি ইয়ার আর আফটার 2 to 3 ইয়ার্স। তারপরে দেখো, তারপরে যেটা হচ্ছে সেটাকে আমরা বলছি অ্যান্টিজেনিক শিফট, আমরা বলে ফেললাম। আরেকটা হচ্ছে অ্যান্টিজেনিক ড্রিফট। অ্যান্টিজেনিক ড্রিফট হচ্ছে মাইনর চেঞ্জেস ডিউ টু অ্যাকুমুলেশন অফ দ্য পয়েন্ট মিউটেশন ইন দ্য জিন। অ্যান্টিজেনিক ড্রিফটটা অত বেশি চেঞ্জ হয় না, মাইনর কিছু চেঞ্জ হয় জিনোমের মধ্যে, যদি পয়েন্ট মিউটেশন হয় এর কারণে অ্যান্টিজেনিক ড্রিফট। অ্যান্টিজেনিক শিফটের কারণে হচ্ছে আমরা এপিডেমিক ফর্মে ইনফ্লুয়েঞ্জা পাচ্ছি, ভ্যাকসিন প্রিপারেশন করা ডিফিকাল্ট, আর মেজর চেঞ্জেস, আর অ্যান্টিজেনিক ড্রিফট হচ্ছে মাইনর চেঞ্জেস। এটা তো ইম্পর্টেন্ট। প্যাথোজেনেসিস, তাহলে প্যাথোজেনেসিস খুবই খুবই সিম্পল, যেটা তুমি মিক্স অফ ভাইরাস তোমরা জানো, আফটার ইনহেলেশন এটা যাবে, আফটার দ্য ভাইরাস হ্যাজ বিন ইনহেল ইট গেইন attached to the cell of the upper respiratory tract and lower respiratory tract. রেসপিরেটরি মিক্সো মানে ওখানে মিউসিন আছে, ওখানের সাথে অ্যাটাচ হবে, অ্যাটাচ হওয়ার পরে ভাইরাস কজ সেলুলার ডিস্ট্রাকশন লোয়ার দ্য রেজিস্ট্যান্স। তাহলে ওখানে অ্যাকুমুলেশন হলে ওখানকার যে রেসপিরেটরি, যেহেতু মিউসিনের সাথে অ্যাটাচ হয়েছে, সেলুলার ডিস্ট্রাকশন হবে এবং ওখানকার যে রেসপিরেটরি ট্র্যাক্টে যে রেজিস্ট্যান্স ছিল এগেইনস্ট দ্য মাইক্রো অর্গানিজম, ওই পাওয়ারটা চলে যাবে, লিডিং টু সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। সবসময় দেখবে যে আমাদের সেই জন্য ভাইরাল ইনফেকশন হওয়ার পর আমরা একটা অ্যান্টিবায়োটিক দিই,
to prevent the secondary bacterial infection. এটার জন্য দেওয়া হয়। ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 1 to 4 days। তাহলে প্যাথোজেনেসিস খুব সিম্পল, ইনহেলেশনের মাধ্যমে ঢুকবে, অ্যাটাচ হবে, and virus causes cellular destruction, lower the resistance of the respiratory tract, leading to secondary bacterial infection. Now the laboratory diagnosis খুব ছোট ছোট জিনিস। ল্যাবরেটরি ডায়াগনোসিস, আমরা ল্যাবরেটরিতে কিভাবে ডায়াগনোসিস করব ইনফ্লুয়েঞ্জা, এটার এগেইনস্ট আমরা অ্যান্টিবডি দেখতে পারি। অ্যান্টিবডি দেখলে সেটা এলিজা দিয়ে আমরা দেখতে পারি। আর নিউক্লিক অ্যাসিড অ্যাকচুয়ালি দেখা হয়, নিউক্লিক অ্যাসিড বাই পিসিআর। যে পিসিআরটা করবো সেটা হচ্ছে আরটি পিসিআর। আর ট্রিটমেন্ট যেটা দেওয়া হয় সেটা হচ্ছে অ্যামান্টাডিন। আমরা অ্যান্টিভাইরাল ড্রাগস পড়েছি, সেখানে আমরা অ্যামান্টাডিন পড়েছি। এটা কোথায় কাজ করে নিশ্চয়ই তোমরা পড়েছো, সেখানে তাহলে অ্যামান্টাডিন আমরা দিব এখানে। তাহলে ল্যাবরেটরি ডায়াগনোসিস খুব সিম্পল। অ্যাকচুয়ালি ইনফ্লুয়েঞ্জা এগুলির জন্য আমরা কি করে থাকি, এগুলির জন্য আমরা অ্যান্টিজেন ডিটেকশন করা যায় না, অ্যান্টিবডি ডিটেকশন করছি, এবং যে কোনো ভাইরাস আমরা পিসিআর দিয়ে বের করে ফেলতে পারি। নিউক্লিক অ্যাসিড ডিটেকশন বাই আরটি পিসিআর, আর ট্রিটমেন্ট হচ্ছে অ্যামান্টাডিন। Prevention by vaccination. Vaccine is usually reformulated each year to contain the current antigenic strain. Actually, আমরা লাইফ এবং কিল ভ্যাকসিন দুইটাই এটার এগেইনস্টে দিতে পারি। এখন দেখো এটার একটা সাবটাইপ হচ্ছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। কেন, এখন আমাকে তোমরা অ্যান্সার দাও, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কিভাবে হচ্ছে, যদি পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় তোমার অ্যান্সারটা কি হবে? এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা হয়েছে না, বার্ড ফ্লু যেটা বলা হচ্ছে। কেন এটা কেন হচ্ছে বলো, একটা লাইনে বলো এটা কেন হচ্ছে, তাহলে বুঝবো যে তোমরা বুঝতে পেরেছো। ডিউ টু অ্যান্টিজেনিক শিফট অথবা জেনেটিক রিঅ্যাসরমেন্ট। জেনেটিক রিঅ্যাসরমেন্ট যত তোমার ফর্ম আসবে, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, সোয়াইন ইনফ্লুয়েঞ্জা, সবই তোমার কি হবে, তোমার একটাই অ্যান্সার হবে ডিউ টু অ্যান্টিজেনিক শিফট, দ্যাট মিনস দ্য জেনেটিক রিঅ্যাসরমেন্ট। ঠিক আছে, তাহলে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা স্ট্রেনটা জিজ্ঞাসা করা হয়, স্ট্রেনটা H5N1 strain of influenza A virus and causes avian influenza, primarily cause an aggressive form of human influenza with the high mortality. আচ্ছা, এত কিছু লাগবে না, কিন্তু আমরা যেটা পড়ছি সেটা মনে রাখতে হবে। H5N1 জিজ্ঞাসা করবে এটার স্ট্রেনটা কি, H5N1। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা কি করে হয়েছে, ডিউ টু জেনেটিক রিঅ্যাসরমেন্ট। জেনেটিক রিঅ্যাসরমেন্ট মানে কি, হিউম্যান ইনফ্লুয়েঞ্জা এবং অ্যানিমাল ইনফ্লুয়েঞ্জা যে কম্বিনেশন, এটাকে আমরা বলছি জেনেটিক রিঅ্যাসরমেন্ট। আচ্ছা, এগুলি আর পড়তে যাচ্ছি না, এগুলি আর কখন হয়েছিল, ইন 2005 the avian influenza virus spread from Asia to Siberia and into the Eastern Europe। এগুলি একটু দুই একটা জিনিস একটু মনে রাখলেই হবে। তারপরে হচ্ছে সোয়াইন ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা এটা হচ্ছে ইন এপ্রিল 2009, এটা স্ট্রেনটা হচ্ছে H1N1। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। H1N1 ভাইরাস কজ অ্যান আউটব্রেক অফ হিউম্যান ইনফ্লুয়েঞ্জা। এটা কোথায় কোথায় হয়েছে, which appear first in Mexico, in the United States, followed by spread to the মানে Asian country by December 2009। তাহলে এটার যে স্ট্রেন সেটা হচ্ছে H1N1। এটা কিভাবে হচ্ছে, ডিউ টু দ্য জেনেটিক রিঅ্যাসরমেন্ট। জেনেটিক রিঅ্যাসরমেন্ট বলতে আমরা কি বুঝি, ডিউ টু অ্যান্টিজেনিক শিফট। ঠিক আছে, তাহলে ইনফ্লুয়েঞ্জা এটুকুই হলো। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে অনকোজেনিক ভাইরাস। অনকোজেনিক ভাইরাসকে আমরা দুটো গ্রুপে ভাগ করেছি, একটা হচ্ছে আরএনএ অনকোজেনিক ভাইরাস, আর একটা হচ্ছে ডিএনএ অনকোজেনিক ভাইরাস। আরএনএ অনকোজেনিক ভাইরাস, সরি ডিএনএ অনকোজেনিক ভাইরাস কি কি আছে, হেপাটাইটিস বি ভাইরাস, it causes hepatocellular carcinoma. Epstein-Barr virus causes Burkitt lymphoma, nasopharyngeal carcinoma. Herpes simplex type 8 causes Kaposi's sarcoma. Human papilloma virus causes what অথবা কি করে, এটা প্যাপিলোমা করছে। তাহলে এগুলো সবই অনকোজেনিক। তাহলে আমরা অনকোজেনিক ভাইরাসকে দুটো গ্রুপে, একটা আরএনএ আর একটা ডিএনএ। তাহলে আরএনএ এর মধ্যে হেপাটাইটিস বি, যেটা হেপাটোসেলুলার কার্সিনোমা হেপাটোমা করছে,
ইপিস্টিন বার ভাইরাস বার্কেট লিম্ফোমা কাদের হয় জানো এটা বার্কেট লিম্ফোমা অথবা নেজোফেরেঞ্জিয়াল কার্সিনোমা আফ্রিকান পিপলদের হার্পিস সিমপ্লেক্স টাইপ 8 এটাকে বলা হচ্ছে ক্যাপোসিস সার্কোমা হার্পিস সিমপ্লেক্স টাইপ 8 এটাকে ক্যাপোসিস সার্কোমা আরেকটা নাম কি এটা বলো পড়িয়েছেন তো স্যার বলো ক্যাপোসিস সার্কোমা হার্পিস সিমপ্লেক্স টাইপ 8 এটাকে কি বলে পড়ানো হয়েছে না এটা ক্যাপোসিস সার্কোমা অ্যাসোসিয়েটেড ভাইরাস টাইপ 8 কে আবার এটা বলা হয় ক্যাপোসিস সার্কোমা অ্যাসোসিয়েটেড ভাইরাস আর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কজেস প্যাপিলোমা সার্ভিক্সে ক্যান্সার করে স্কিন এগুলো তাহলে ডিএনএ অঙ্কোজেনিক ভাইরাস গেল এখন হচ্ছে আরএনএ অঙ্কোজেনিক ভাইরাস আরএনএ অঙ্কোজেনিক ভাইরাসের মধ্যে হেপাটাইটিস সি ভাইরাস ইট কজেস হেপাটোসেলুলার কার্সিনোমা human T cell lymphotropic virus causes leukemia and lymphoma তাহলে আরএনএ অঙ্কোজেনিক ভাইরাস হেপাটাইটিস সি ভাইরাস হেপাটোসেলুলার কার্সিনোমা করছে আর হিউম্যান টি সেল লিম্ফোট্রপিক ভাইরাস করছে লিউকেমিয়া আর লিম্ফোমা স্লো ভাইরাল ইনফেকশন এগুলো আমরা আগে পড়েছি আমি এইচআইভি তে যাব তো এগুলো Slow viral infection are caused by the heterogeneous group of the agent containing both conventional virus and non-conventional agent. যেটাকে আমরা পিরিয়ন বলছি পিরিয়ন আগে বলা হচ্ছে স্লো ভাইরাল ইনফেকশন কারা কারা করে আমরা বলছি এইডস এইচআইভি ভাইরাস করছে অনেক বছর পরে ইউজ হচ্ছে আর মিজেলস ভাইরাস করছে যেটা হচ্ছে সাবএকুট স্ক্লেরোজিং প্যানএনকেফালাইটিস আর পিরিয়ন দিয়ে যেগুলি হচ্ছে এগুলো হচ্ছে কুরো আর সিডারফিল জেকব ডিজিজ নামগুলো একটু একটু মনে রাখতেই হবে এখন হচ্ছে এইচআইভি ভাইরাস মানে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস প্রপার্টিসটা আমরা দেখি ভিরিয়নটা এটা কিরকম স্ফেরিক্যাল 80 to 100 nanometer in diameter জেনো হচ্ছে আরএনএ এটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ এটা একটা এনভেলাপ ভাইরাস এইচআইভি একটা এনভেলাপ ভাইরাস গ্লাইকোপ্রোটিন আন্ডারগো অ্যান্টিজেনিক ভেরিয়েশন তাহলে এনভেলাপের মধ্যে যেটা অ্যান্টিজেনিক ভেরিয়েশন হচ্ছে আর কি কি থাকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম এটার ভিতরে থাকে কন্টেন ইনসাইড দ্য ভিরিয়ন river transcripted enzyme makes DNA copy from genomic RNA. Reverse transcriptase এর কাজ হচ্ছে আরএনএ যেটা ভাইরাস জেনোম আছে তাদেরকে ডিএনএ করা আর এইচআইভি ভাইরাসটা হচ্ছে নন
হ্যালো, জি ম্যাম, ম্যাম আসছি। শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, এসছো। স্লাইড দেখা যাচ্ছে? না ম্যাম, এখনো কিছু আসে নাই ম্যাম। এখানে? না ম্যাম, এখনো আসে নাই। আরেক জ্বালা। আর নাম তো কত পাবে এখন তো দেখতেছি স্লাইড আসতেছে না। হুম। করতে করতে যাবে এই তো যাচ্ছে না কেন? ওই যে আপডেট হয়। অ্যাডমিট হচ্ছে কিন্তু ইয়ে হচ্ছে না কেন? বসে বসে দেখো। আমাদের কত ছুটি আছে? হ্যাঁ, আরো 16 দিন সি আছে। তো 16 দিন থাকলে 16 দিন সারা আরো আমাদের 16 দিন সি আছে, বেশি থাকে তো ছুটি খাবে। 16 দিন তো অনেক দিন আছে, মানে বেশি নাই তো। ওই বুঝছে কেন? হ্যাঁ, 16 দিন কি এখনো তো মাত্র সেপ্টেম্বর, তাই না? স্লাইড কি দেখা যাচ্ছে? না, না ম্যাম, দেখা যাচ্ছে না। বেশি আমি রাখবো। কেন এরকম হচ্ছে আমি তো বুঝলাম না কিছু। কি করবো? এবার দেখা যাচ্ছে কিনা বলো তো? দেখা যাচ্ছে স্লাইড? জি ম্যাম, এখন আসছে ম্যাম। আচ্ছা ঠিক আছে। এনভেলপ দিয়ে শুরু, এখন একটা আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা এইচআইভি পড়ছিলাম তাই না? তাহলে এটা একটা এনভেলপ ভাইরাস, গ্লাইকোপ্রোটিন আন্ডারগো অ্যান্টিজেনিক ভেরিয়েশন, রিভার্স, এটা ভিতরে যা যা স্ট্রাকচার এগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে ভিতরে, ভিরিয়নের ভিতরে। আচ্ছা তোমাদের ক্লাসের টাইম হয়ে গেল, আমাকে বলো। হ্যাঁ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটার কাজ হচ্ছে আরএনএ থেকে ডিএনএ করা। আর এটা জিজ্ঞাসা করবে এটা কি অঙ্কোজেনিক ভাইরাস কিনা। এটা অঙ্কোজেনিক ভাইরাস না, এটা স্লো প্রোগ্রেসিভ ক্রনিক ডিজিজ। তাহলে হোয়াট আর দ্য প্রপার্টিস? প্রপার্টিস যদি তোমাকে জিজ্ঞাসা করে, দিস আর দ্য প্রপার্টিস। তাহলে প্রপার্টিসটা আমি আবার বলি, স্ফেরিক্যাল একটা আরএনএ থাকবে, আরএনএ হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডের। এনভেলাপ, এনভেলাপের মধ্যে কি কি আছে সেটা আমরা একটু পড়বো। গ্লাইকোপ্রোটিন এনভেলাপ আন্ডারগো অ্যান্টিজেনিক ভেরিয়েশন, ভিরিয়নের মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ থাকবে যার কাজ হচ্ছে আরএনএ, যেহেতু এটা ভাইরাস এটাকে ডিএনএ করবে। ডিএনএ না করলে এটা কি করতে পারবে না? ডিএনএ না করলে কি করতে পারবে না জয়িতা? ডিএনএ না করলে কি করতে পারবে? রিপ্লিকেশনের প্রসেসটাই হবে। হ্যাঁ, নন অঙ্কোজেনিক আর স্লোলি প্রোগ্রেসিভ ক্রনিক ডিজিজ করছে। ম্যাম, ম্যাম হ্যাঁ, কয়েকজনকে একটু অ্যাডমিট করতে হবে ম্যাম। এগুলি করতে করতেই আর ক্লাস কি করবো, বুঝছো? ঠিক আছে, মানে এইচআইভি কজ অফ, এইচআইভি যে ডিজিজটা করে সেটা হচ্ছে এইডস। এইডস মানে হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। তাহলে এইচআইভি ভাইরাসটা আরেকটা হচ্ছে কোন গ্রুপে বলে? এটা রেট্রো ভাইরাস। কেন এটাকে রেট্রো ভাইরাস বলা হচ্ছে, এটা আরেকটা কোশ্চেন। তাহলে যে ডিজিজ করে সেটা হচ্ছে এইডস। এইচআইভি ভাইরাসটা হচ্ছে রেট্রো ভাইরাস। রেট্রো ভাইরাস কেন, কেন রেট্রো ভাইরাস বলা হচ্ছে দেখি বলো তো? রেট্রো ভাইরাস এটাকে কেন বলা হয়? কারণ রেট্রো ভাইরাস এই জন্য এটাকে বলা হচ্ছে কারণ এটার মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আছে,
and this enzyme convert the RNA into the DNA. সেজন্য এটাকে রেট্রোভাইরাস বলা হয়। রেট্রোভাইরাসের এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট। রেট্রোভাইরাস যখন আমরা ক্লাসিফিকেশনে পড়েছি তখন এইচআইভি বলতে হবে আর একটা হিউম্যান টি সেল লিম্ফোট্রপিক ভাইরাস। তাহলে why HIV is called the retrovirus? Because our reverse transcriptase enzyme convert the RNA into DNA. That's why it is called retrovirus. মানে উল্টা দিকে নিয়ে যাচ্ছে সেজন্য। আরেকটা কি which causes slow infection with long incubation period. একটু বারবারই বলছি এগুলি। এগুলি বারবারই বলা হচ্ছে যাতে তোমরা একটু বুঝতে পারো। তাহলে হচ্ছে এইচআইভি কজ এইডস। এইডস মানে দেখো আমি যদি ভেঙে বলি, স্লাইড দেখা যাচ্ছে তো তাই না, যেতে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকোয়ার্ড ইমিউনো তার মানে ইমিউনোডেফিসিয়েন্সি হচ্ছে। ইমিউনোডেফিসিয়েন্সি হচ্ছে তার মানে এটা কি কোথায় ইমিউনোডেফিসিয়েন্সি করছে, কিভাবে করছে? ইট কি হেল্পার টি সেল resulting in the loss of CMI and host will develop many opportunistic infection. তার মানে এটা হেল্পার টি সেলকে কিল করছে। আমরা তোমরা ইমিউন রেসপন্সে যদি তোমরা খেয়াল করো তাহলে দেখবে যে ইমিউন রেসপন্সে আমরা কি হচ্ছে, ইমিউন রেসপন্সে আমরা কি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হেল্পার টি সেল যেটা করছে। হেল্পার টি সেল হেল্পার টি সেল একদম সেন্ট্রালে বসে আছে। হেল্পার টি সেলের দুটো পোর্শন আছে, একটা হচ্ছে হেল্পার 1 আর একটা হচ্ছে হেল্পার 2। হেল্পার 1 এর কাজ হচ্ছে সেটা সিএমআই তে হেল্প করে। কেন করে? সেটা হচ্ছে সাইটোকাইন যেগুলি আছে লিবারেট করে, এগুলি নিশ্চয়ই তোমাদের মনে আছে। আর হেল্পার 2 হচ্ছে হিউমারাল ইমিউনিটিতে হেল্প করে। এবার পরীক্ষায় এবার যে আমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছে সেখানে একটা কোশ্চেন এসছে, how helper T, now what is the role of helper T cell in CMI and humoral immunity? হ্যাঁ, আমরা যেহেতু দুটো সাবসেট জানি, একটা হচ্ছে হেল্পার 1 একটা হেল্পার 2। হেল্পার 1 এর কাজ হচ্ছে ইন্টারলিউকিন 2 এন্ড গামা ইন্টারফারেন। সুতরাং গামা ইন্টারফারেন যেখানে আছে সেটা সিএমআই তে চলে যাবে। আর হেল্পার 2 হচ্ছে ইন্টারলিউকিন 4 এন্ড 5, তাদের কাজ হচ্ছে হিউমারাল ইমিউনিটি, বি সেলের গ্রোথ, ডিফারেন্সিয়েশন এটসেট্রা, ক্লাস সুইচিং। তাহলে দেখো, তাহলে এটা কি করছে, হেল্পার টি সেলের যে সাবসেট আছে তাকে ডিস্ট্রয় করে দিচ্ছে। হেল্পার টি সেলকে ডিস্ট্রয় করে দিলে রেজাল্টিং ইন দ্য লস অফ সিএমআই, হিউমারাল ইমিউনিটিও চলে যাবে। and host যেহেতু তার immunodeficiency and patient is suffering from various opportunistic infection, যেগুলি আগে নর্মাল ফ্লোরা হিসেবে ছিল ওরাই ডিজিজ করবে, সেই জন্য এটাকে বলা হচ্ছে অপরচুনিস্টিক ইনফেকশন। এখন আসলে স্ট্রাকচারের মধ্যে তাহলে এগুলি আমাদের একটু মানে প্রপার্টিজ এর সাথে সাথে কি কি জিনিস সেগুলি আমরা একটু দেখলাম। এখন আসলে স্ট্রাকচার আগে আমি একটু ছবিটা দেখাই। এই ছবিটা কিন্তু অস্পিতে খুব বেশি আসে, ছবিটাই শো করে বলা হয় ডিফারেন্ট পার্ট গুলি, কোন একটা জিনিস হাইলাইট করে দেওয়া হয় যে কি জিনিস। তাহলে এটা একটা এনভেলাপ ভাইরাস। আমরা যদি ভিতর থেকে বাইরে আসি, তাহলে বাইরে থেকে ভিতরে আসি, তাহলে দেখা এনভেলাপের মধ্যে দুটো, একটা গ্লাইকোপ্রোটিন স্ট্রাকচার তার এনভেলাপ, তা এটার মধ্যে দুটো এই গ্লাইকোপ্রোটিন অথবা এনভেলাপকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জিপি মানে হচ্ছে গ্লাইকোপ্রোটিন 41 আর জিপি 120, এটা দেখো এনভেলাপ লেখা আছে। and জিপি 120 একটু বেরিয়ে আছে, এনভেলাপের বাইরে একটু বেরিয়ে আছে, এটার কাজ হচ্ছে স্পেসিফিক টার্গেটের সাথে সে বাইন্ড করে, ঠিক আছে। আর জিপি 41 যখন সে বাইন্ড করবে সেলের ভিতরে ঢুকবে, তখন হোস্ট সেলের সাইটোপ্লাজমের সাথে যে ফিউশনটা হবে সেটা হচ্ছে জিপি 41। তাহলে দুটো কোশ্চেন, তাহলে গ্লাইকোপ্রোটিনের মধ্যে একটা জিপি 120 জিপি 41, তারপরে আসো রিভার্স, তারপরে দেখো সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ আছে এবং তার ভিতরে আছে জেনোমের ওই জায়গাটার মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আছে। তাহলে এটা হচ্ছে ক্যাপসিড। ক্যাপসিডের বাইরে আরেকটা প্রোটিন শেল, ম্যাট্রিক্স প্রোটিন বলি আমরা যাকে, সেটা হচ্ছে P17 প্রোটিন, P17 প্রোটিন। আর ক্যাপসিড প্রোটিন সেটা হচ্ছে P24, আর এটা হচ্ছে লিপিড বাইলেয়ার।
স্ট্রাকচারটা খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে একটা এনভেলাপ ভাইরাস, লিপিড বাইলেয়ার হিসেবে থাকছে। এটা হচ্ছে GP120 and GP41, এই দুটো এনভেলাপের মধ্যে থাকে। 120 মানে স্পেসিফিক স্ট্রাকচারের সাথে বাইন্ড করবে এবং GP41 মানে সেলের ভিতরে ঢুকাতে হেল্প করবে। আর ভিতরে আছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড RNA, তার মধ্যে আছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম, তার বাইরে আছে ক্যাপসিড। ক্যাপসিড প্রোটিনটা হচ্ছে P24, আর ম্যাট্রিক্স প্রোটিন যেটা রেগুলেশনে হেল্প করে, সেল ভাইরাস রেপ্লিকেশনে হেল্প করে, সেগুলি হচ্ছে ম্যাট্রিক্স প্রোটিন, সেটা হচ্ছে P17। প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা আসি এখন স্ট্রাকচার। স্ট্রাকচারের মধ্যে হচ্ছে এনভেলাপ, আমরা দেখালাম স্ট্রাকচারটাকে, এনভেলাপ কন্টেনিং ভাইরাস স্পেসিফিক গ্লাইকোপ্রোটিন, একটা GP120 and GP41। GP120 এগুলো খুব ইম্পর্টেন্ট, কোনটা কোথায় কিভাবে কাজ করে। protrude from the surface and interact with the CD4 receptor, মানে হেল্পার টি সেলের গায়ে যেহেতু ওর জন্য রিসেপ্টর আছে, তাহলে সেটার সাথে সে বাইন্ড করবে। and GP41 mediate the fusion of the viral envelope and the cell membrane at the time of infection অথবা at the time of entry। তাহলে GP120 attach অথবা interact with the CD4 receptor। তাহলে আমরা জানবো যে HIV-র জন্য রিসেপ্টর রয়েছে CD4 সেলের গায়ে, মনোসাইট, ম্যাক্রোফেজ এদের জন্য রিসেপ্টর আছে, পরে আসবে এগুলি। তাহলে অ্যাটাচ টু দা অথবা ইন্টারেক্ট উইথ দ্য CD4 রিসেপ্টর, আর GP41 mediate the fusion of the viral envelope and the cell membrane at the time of entry অথবা at the time of infection। ঠিক আছে, ঠিক আছে। জি ম্যাম। কেউ ওয়েট করে আছে, ওয়েট থাকবে। সরি, ছবিটা আমি দেখেছি, ছবিটা এই ডায়াগ্রামটা সবাই নিজেরা ড্র করবে, টেবিলের পাশে রাখবে এবং প্রত্যেকটা জিনিস লেবেলিং করবে, এটা আমাকে দেখাবে। Transcriptase enzyme which synthesize DNA by using the genomic RNA as a template, that interact with the viral DNA into the cellular DNA। যেই মাত্রই এটা RNA থেকে DNA হবে and this DNA interact with the host cell DNA, এটা যেটা হেল্প করবে সেটা হচ্ছে reverse transcriptase enzyme। নিউক্লিওক্যাপসিড এর আগেই বলেছি, কম্পোজড অফ P24 প্রোটিন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে P24 প্রোটিন, আর ম্যাট্রিক্স প্রোটিন যেটা আমি তোমাদেরকে বললাম সেটা হচ্ছে ম্যাট্রিক্স প্রোটিন, সেটা হচ্ছে কত, P17। তাহলে স্ট্রাকচারটা গেল, তারপর জিন দ্যাট এনকোডস অথবা এনকোড GP120 mutates rapidly resulting in many antigenic variant, সেই জন্য এটার এগেইনস্টে ভ্যাকসিন তৈরি করা যাচ্ছে। তাহলে যেটা জিনগুলি যেটা এনকোড করা থাকে GP120, এটা ফ্রিকুয়েন্টলি মিউটেশন হয়, এত বেশি মিউটেশন হয় যে রেজাল্টিং ইন মেনি অ্যান্টিজেনিক ভেরিয়েশন। তোমাকে এখান থেকে কোশ্চেন করবে কেন এটার এগেইনস্টে ভ্যাকসিন তৈরি করা যাচ্ছে না। একটা যে অ্যানিমাল রিজার্ভার আছে, আর এটা হচ্ছে অ্যান্টিজেনিক শিফট অথবা অ্যান্টিজেনিক শিফট, এটা বলা যাবে না, অ্যান্টিজেনিক ভেরিয়েশন, mutation within GP120, that's why the vaccine is not prepared, very difficult to prepare। ঠিক আছে, আর অ্যানিমাল রিজার্ভার থাকলে ওদেরকে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, শিম্পাঞ্জির মধ্যে এগুলো আছে, সেই জন্য ভ্যাকসিন তৈরি করা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তাহলে রেজাল্টিং ইন মেনি অ্যান্টিজেনিক ভেরিয়েন্ট। HIV cause slow infection and long incubation period, এগুলি বারবারই বলেছি। The duration between the primary infection
and progression to clinical disease on an average about 10 years. দেখা যায় যে কোন একটা পার্সনের এইচআইভি ইনফেকশন হলো কিন্তু তার এইচআইভি ইনফেকশন হলো তার এইডস হতে মিনিমাম 10 ইয়ার্স সময় লেগে যাচ্ছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে স্লো ইনফেকশন উইথ এ লং ইনকিউবেশন পিরিয়ড। আচ্ছা, আমার মনে হয় আজকে এখানে শেষ করি আমি, না? হ্যালো, জি ম্যাম। কারণ তোমাদের জি, ma'am. 12:30 ক্লাস আছে। আমি খুব সরি আসলে এত জি ম্যাম, interruption। টিচার ক্লাস। ঠিক আছে, হ্যাঁ, না ম্যাম, থ্যাংক ইউ। হ্যাঁ, জি, ma'am. ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।